11টার পর ফ্ল্যাট থেকে বেরিয়ে আসে শ্রবণ। বাইক নিয়ে সোজা চলে আসে বন্ধুদের কাছে। বাহিরেও যেতে ইচ্ছে করছিল না, আবার ফ্ল্যাটেও থাকতে ভালো লাগছিল না। ভার্সিটি ক্যাম্পাসে ছিল ওর বন্ধুরা। শিফাত নামের ছেলেটি শ্রবণের দিকে তাকিয়ে বলে, হেলমেট খুলছিস না কেন? পর্দা শুরু করেছিস নাকি? পাশ থেকে রাব্বি নামের ছেলেটি হেলমেট খোলার চেষ্টা করলে শ্রবণ ঝাড়া দিয়ে ওর হাত সরিয়ে দিয়ে বলে, হাত দূরে রাখ, হেলমেট খোল। শ্রবণের হেলমেটের গ্লাস উঠিয়ে বলে, কেন? হাসানের নজর পড়ে শ্রবণের ডান হাতের দিকে। লাল হয়ে ফুলে আছে একটা ছোট ক্ষত। শ্রবণ, তোর হাতে কি হয়েছে? শ্রবণ সহ বাকিদের নজর ওর হাতের দিকে পড়ে। রাব্বি থাবা দিয়ে হাতটা ধরে বলে, দেখে তো মনে হচ্ছে খামসির দাগ। আরে আমাদের ভাবি খামসি দিয়েছে। শ্রবণ নজর হাসানের দিকে পড়তেই হাসান চোখ দিয়ে ইশারা করে। শ্রবণ কিছু না বলে রাব্বির হাত থেকে নিজের হাত ছাড়িয়ে নিয়ে বলে, ভাবি খামসি দিয়েছে নাকি বিলাই খামসি দিয়েছে সেটা তো তোদের জানার প্রয়োজন নেই। কেন প্রয়োজন নেই? বিলাই খামসি দিলে ভ্যাকসিন দিতে হবে, আর ভাবি খামসি দিলে? পুরো কথা শেষ না করে চোখে মুখে দুষ্টুমি হাসি ফুটিয়ে তোলে। শ্রবণ বিরক্ত হয়ে বলে, ভালো লাগছে না? খামসি খেতে ইচ্ছে করছে। ভাই, আমার বউ নেই আর বিলাইও নেই, তাই খামসি খাওয়ার চান্সও নেই। আমি তো আছি, আয় কোথায় কোথায় খামসি খেতে চাস দিয়ে দেই। সি অশ্লীল বেডা, তোর কাছ থেকে কেন খামসি খাবো, তাও যেখানে সেখানে? বিকজ তোর খামসি দেওয়ার কেউ নেই সেজন্য। হাসান বলে, হেলমেট খোলতো, তোর চেহারা দেখি। গতরাত থেকে তোর চেহারা দেখা হয়নি। শ্রবণ আগের চেয়ে বেশি বিরক্তি প্রকাশ করে বলে, কি হেলমেট নিয়ে পড়ছিস সবাই? তুই কিসের পর্দা করছিস? শ্রবণ হেলমেট খুলে ফেলে। ওর চেহারা দেখে কিছুক্ষণ পাঁচজন হাঁ করে তাকিয়ে থাকে। হাসান বিস্ময় নিয়ে বলে, শ্রবণ, তোর গালে কি হয়েছে? সকলের একই প্রশ্ন। শ্রবণ গম্ভীর স্বরে বলে, ব্যথা পেয়েছি দেখছিসই। কিভাবে পেয়েছিস সেটা জিজ্ঞেস করছি। শিফাত বলে, ভাবি কামড় দিয়েছে নাকি? সাকিব শিফাতের মাথায় চাটি মেরে বলে, কামড় দিলে এমন হয়? অন্য কিছু হয়েছে। হাসান বলে, তোরা থামবি নাকি ওকে বলতে দে। শ্রবণ বলে না কিছু, পুনরায় হেলমেট পরে বাইকের উপর বসে থাকে। সকলের দৃষ্টি ওর দিকে স্থির। শ্রবণ কপাল ভুরু কুঁচকে সকলের দিকে নজর বুলিয়ে বলে, এভাবে দেখা বন্ধ কর সবাই। রাত 12টার পর বাড়িতে ফেরে হাসান। এতক্ষণ বন্ধুদের সঙ্গে আড্ডা দিল। মিসেস রিমা নিজেদের রুমের দিকে এগিয়ে যান। হাসান নিজেও নিজের রুমে চলে আসে। ফ্রেশে ওয়াশরুম থেকে বেরিয়ে দেখে ওর বিছানার ওপর রিতা বসে আছে। ওকে দেখে হাসান কপাল ভুরু কুঁচকে তাকিয়ে থাকে কিছুক্ষণ। আলমারি থেকে দ্রুত টি শার্ট বের করে গায়ে জড়ায়। ঘুরে দাঁড়িয়ে বলে, এত রাতে না ঘুমিয়ে তুই এখানে কেন? যা নিজের রুমে। আমি যে তোমাকে একটা জিনিস আনতে বলেছিলাম সেটা এনেছ? হাসান চোখ বন্ধ করে বিড়বিড় করে বলে, ও শিট, এখন এটার জন্য আমার মাথা খাবে বাচালটা। রিতার মুখের দিকে তাকিয়ে বলে, ভুলে গেছি, আগামীকাল এনে দেব। রিতা গাল ফুলিয়ে বলে, কি? আমি সেই বিকেল থেকে অপেক্ষা করে আসছি আর তুমি আনতেই ভুলে গেছ? এখন গিয়ে ঘুমা, আগামীকাল এনে দেব বলছি তো। রিতা অষ্টজোড়া উল্টে বলে, তুমি ইচ্ছে করে আনোনি। বলছি তো ভুলে গেছি, আগামীকাল এনে দেব। আমাকে সঙ্গে নিয়ে যেতে হবে, নয়তো এখনই এনে দেবে। তোকে কোথাও নিয়ে যেতে পারবো না আমি। এখনই এনে দাও তাহলে। দোকানদাররা তো তোর জামাই আর শ্বশুর হয়, তাই তোর জন্যই মাঝরাতে দোকান খুলে বসে আছে। আস্তাগফিরুল্লাহ, দোকানদাররা কেন আমার জামাই আর শ্বশুর হবে? আমার জামাই তো হবে তুমি। শ্বশুর কোথায় রয়েছে সেটা তো জানি না। বাচ্চালের বাচ্চা, আর একটা উল্টাপাল্টা কথা বলবি তো লাথি দিয়ে তোর মাজা ভেঙে দেব। বেয়াদব কোথাকার, যা বের হ আমার রুম থেকে। যাব না। উল্টাপাল্টা কথা কখন বললাম? তোর মতো বাচালকে কে বিয়ে করবে? সারা জীবন সিঙ্গেল থাকবো, তবুও তোকে বিয়ে করব না। দেখা যাবে সেটা, কাকে বিয়ে করো। এই তুই বের হ আমার রুম থেকে। যাব না। কবে থেকে মামাকে বলছি এই আপদটাকে বিয়ে দিয়ে বাড়ি থেকে বিদায় করতে, কিন্তু মামা শুনছিনি না আমার কথা।
আগামী 1 সপ্তাহের মধ্যে তোর জন্য পাত্র খুঁজে নিয়ে আসবো, না পেলে রাস্তা থেকে পাগল ধরে নিয়ে এসে বিয়ে দিয়ে দেব, তারপর 2 পাগল মিলে একসঙ্গে পাগলামি করবি। এখন বের হ আমার রুম থেকে। এক কথা কতবার বলতে হয় তোকে? কথাগুলো বলতে বলতে রিতার কাছে এগিয়ে আসে, হাত ধরে টেনে তুলতে তুলতে বলে, যা গিয়ে ঘুমা, আগামীকালই তোর জন্য জামাই খুঁজে নিয়ে আসবো। দুজন মিলে একসঙ্গে রাত জাগবি আর পাগলামি করবি। আমি কি অন্যের জন্য পাগলামি করি? তোমার জন্য পাগল হয়েছি আর তোমার জন্যই পাগলামি করি। তোর পাগলামি আমি সহ্য করতে পারবো না, তোর মতো পাগল না আমি। রিতাকে টেনে নিয়ে রুমের বাইরে বের করে দিয়ে মুখের ওপরে ঠাস করে দরজা লাগিয়ে দেয়। রিতা বাইরে থেকে বলে, কালকে না এনে দিলে দেখে নিও কি করি আমি, যেমন ছবি দিয়েছি তেমনই যেন হয়। গিয়ে ঘুমাবি নাকি বাড়ির বাইরে নিয়ে রেখে আসবো শেয়াল কুকুরের সঙ্গে? রিতা নিজের রুমের দিকে এগিয়ে যেতে যেতে বলে, যেখানে তোমার মতো বাঘকে ভয় পাই না, সেখানে সামান্য শেয়াল কুকুরকে কে ভয় পায়? একা একা বকবক করতে করতে নিজের রুমে চলে আসে। সেই বিকেল থেকে অধীর আগ্রহে বসেছিল, আর এখন এসে বলছে আনেনি, ভুলে গেছে। শুধু শুধু সাধের ঘুমের 12টা বাজালো। বন্ধুদের সঙ্গে থাকলে দিন দুনিয়ার খেয়াল থাকে না নাকি? খাওয়া শেষ করে বেডরুমের দিকে এগিয়ে যায় শ্রবণ। সোহা ডাইনিং টেবিল গুছিয়ে রেখে এটো থালা বাসন নিয়ে রান্নাঘরে প্রবেশ করে। থালা বাসন ধুয়ে রেখে শ্রবণের জন্য কফি বানিয়ে নিয়ে রুমে ফিরে আসে। শ্রবণ আবার তৈরি হচ্ছে বের হওয়ার জন্য, কফির মগ এগিয়ে ধরে বলে, তোমার কফি। শ্রবণ সোহার হাতের দিকে তাকিয়ে মুখের দিকে তাকায়, পুনরায় আয়নার দিকে তাকিয়ে চুল ঠিক করতে করতে বলে, রাখো টেবিলের ওপর। সোহা সেন্টার টেবিলের কাছে এগিয়ে এসে টেবিলের ওপর কফির মগ রেখে বিছানায় বসে। খাওয়ার পর এখন ঘুম ঘুম ভাব হচ্ছে, চোখ বন্ধ করে শুয়ে থাকলেই ঘুমিয়ে যায়। শ্রবণ পুরোপুরি তৈরি হয়ে এসে কফির মগ হাতে তুলে নেয়। কফির মগে চুমুক দিতে দিতে ফোন পকেটে ভরে নেয়। সোহার মুখের দিকে তাকিয়ে দেখে সোহা হাই তুলছে বসে বসে, ঘুমের কারণে চোখ দুটো ছোট ছোট হয়ে এসেছে। শ্রবণকে নিজের দিকে তাকিয়ে থাকতে দেখে মাথা নত করে নেয় সোহা। কফি খাওয়া শেষ করে মগটা টেবিলের উপর রেখে রুম থেকে বেরিয়ে যায়। শ্রবণ বেরিয়ে যেতেই সোহা লম্বা হয়ে শুয়ে পড়ে। এখন ঘুমাবে শান্তিমতো। শ্রবণের ভয়ে এতক্ষণ বসেছিল। ঘড়ির কাঁটা ঘুরতে ঘুরতে বিকেল 4টা বেজে গেছে। হাসান শপিং মলে যাবে বন্ধুদের জানাতেই সবাই যাওয়ার জন্য আগ্রহ প্রকাশ করে। শ্রবণের ইচ্ছে না থাকলেও হাসানের জন্য রাজি হয়েছে। 6 বন্ধু বাইক নিয়ে সোজা শপিং মলে চলে আসে। বাইক পার্কিং করে রেখে ভেতরের দিকে পা বাড়ায় সবাই। সাকিব হাসানের দিকে তাকিয়ে বলে, কি কি কিনবি? নূপুর। নূপুর? কার জন্য? কার জন্য আবার? ওই বাসালের জন্য। কদিন ধরে মাথা খাচ্ছে নূপুরের জন্য। মামাকে ছবি দিয়েছিল একটা নিতে, মামা নিয়েছে আর একটা, সেটা ওর পছন্দ হয়নি। কদিন ধরে আমার সঙ্গে ঘ্যান ঘ্যান করছে নিয়ে যাওয়ার জন্য। গতকাল বলেছিলাম নিয়ে দেব, কিন্তু ভুলে গিয়েছিলাম। আজকে না নিয়ে গেলে কানের পোকা তো মারবেই, সঙ্গে টাকও বানিয়ে দিতে পারে। আপরটাকে বিয়ে দিয়ে বাড়ি থেকে বিদায় করতে পারলেই শান্তি। রাব্বি বলে, বিদায় করার কি দরকার, নিজের ঘাড়ে তুলে নিলেই তো পারিস। রাব্বির কথা শুনে বাকি 5 জন রাব্বির মুখের দিকে তাকিয়ে আছে। হাসান নাক মুখ কুঁচকে বলে, ওই বাসালকে কেন আমি নিজের ঘাড়ে চাপাতে যাব? সুন্দর আর কিউট আছে কিন্তু। তাহলে নিজের ঘাড়ে নিয়ে নে ভাই, তো আমার গার্লফ্রেন্ড আছে, না থাকলে নিশ্চয়ই নিয়ে নিতাম। গার্লফ্রেন্ড আছে, বউ তো নেই। সাকিবের কথা শুনে রাব্বি বলে, তোর তো গার্লফ্রেন্ড বা বউ কোনোটাই নেই, তুই নিয়ে নে। হাসান বলে, কোনো প্লেবয়ের হাতে বাসালকে দিচ্ছি না। শ্রবণ আর সাকিব বাদে বাকি 3 জন হেসে ওঠে হাসানের কথা শুনে। সবাই এসে দাঁড়ায় একটা কসমেটিক্স শপে। হাসান পকেট থেকে ফোন বের করে নূপুরের ছবি দেখে জিজ্ঞেস করে সেম ডিজাইনের আছে কিনা। ছেলেটি নূপুরের সামনে দাঁড়িয়ে হাসানের দেয়া ছবিটার মতো সেম ডিজাইনের নূপুর খুঁজতে শুরু করে। শ্রবণ শপের ভেতরে সব কিছুর দিকে নজর বুলাচ্ছিল। মেয়েদের সাজসজ্জা সামগ্রী দিয়ে সাজানো পুরো শপ। লাইটের আলোয় ঝিকিমিকি করছে স্টোনের অর্নামেন্টসগুলো। শ্রবণের নজর আটকায় কিছু চুড়ির দিকে। বেশ কিছুক্ষণ এক দৃষ্টে তাকিয়ে থাকে চুড়িগুলোর দিকে।
শপের সেলস বয় হাসানের দেয়া নূপুরের ছবির মতো সেম ডিজাইনের নূপুর খুঁজে বের করে নিয়ে আসে। হাসান নূপুর জোড়া দেখে নিয়ে প্যাকেট করে দিতে বলে পেমেন্ট করে দেয়। নূপুর জোড়া হাসানের কাছে দিতেই শ্রবণ চুরির দিকে আঙুল তাক করে বলে, ওই চুরিগুলো নিয়ে আসুন তো। শ্রবণের কথা শুনে সবাই ওর দিকে তাকায়। ছেলেটা শ্রবণের দেখানো চুরিগুলো নিয়ে আসে। শ্রবণ আরও কিছুক্ষণ চুরির দিকে তাকিয়ে থেকে দুটো চুরি হাতে তুলে নেয়। ছেলেটাকে দেখে বলে, এগুলোর দাম কত? 400। শ্রবণ চুরি দুটো পকেটে ভরে নেয়। ছেলেটা বলে, স্যার প্যাকেট করে দেই, প্রয়োজন নেই। পেমেন্ট করে দিয়ে হাসানের দিকে তাকিয়ে বলে, তোর হয়েছে নাকি আরও কিছু নিবি? হয়েছে, চল। হাসান হাঁটতে হাঁটতে শ্রবণের মুখের দিকে তাকায় একবার। শ্রবণের মুখে মাস্ক রয়েছে, চোখ দুটো গম্ভীর দেখাচ্ছে। বাইরে এসে বাইকে উঠে বসে শ্রবণ বন্ধুদের দিকে তাকিয়ে বলে, তোরা যা, আমি এখন আর কোথাও যাব না, সন্ধ্যার পর না। শ্রবণ বেডরুমে এসে দেখে সোহা রুমে নেই। ওয়াশরুমের দিকে তাকিয়ে দেখে দরজা খোলা। পকেট থেকে চুরি জোড়া বের করে ড্রেসিং টেবিলের ওপর রাখে। শার্টের বোতাম খুলতে খুলতে সোহার নাম ধরে ডাকে গলা ছেড়ে। রান্নাঘর থেকে ছুটে আসে সোহা। শ্রবণ ফ্ল্যাটে ফিরেছে বুঝতেই পারেনি। হ্যাঁ বলো, কোথায় ছিলি? রান্নাঘরে। শ্রবণ কিছু না বলে ওয়াশরুমে প্রবেশ করে ফ্রেশ হওয়ার জন্য। সোহার নজর পড়ে ড্রেসিং টেবিলের ওপর থাকা চুরির ওপর। এগিয়ে এসে চুরি দুটো হাতে তুলে নেয়। অনেক সুন্দর চুরি দুটো। কার এই চুরি জোড়া? ওর জন্য এনেছে নাকি অন্য কারো? শ্রবণের রাগের মুখে পড়ার ভয়ে চুরি দুটো আগের জায়গায় রেখে সরে দাঁড়ায়। শ্রবণ ফ্রেশ হয়ে এসে ড্রেসিং টেবিলের ওপর থাকা চুরি দুটোর দিকে তাকায়। সোহার দিকে তাকিয়ে গম্ভীর স্বরে বলে, চুরি দুটো এখনো ওখানে কেন? কি করব? চুরি দিয়ে মানুষ কি করে? চুরি আমার জন্য এনেছ? না, আমার আরও 15-20টা বউ আছে, তাদের জন্য এনেছি। সোহা এগিয়ে এসে ড্রেসিং টেবিলের ওপর থেকে চুরি দুটো হাতে তুলে নেয়। শ্রবণের দিকে একবার তাকিয়ে দুটো দুই হাতে পড়ে নেয়। চুরি হাতে আরও সুন্দর লাগছে হাত দুটো। ড্রেসিং টেবিলের আয়নায় নিজের হাত দুটো দেখতে থাকে সোহা। শ্রবণ সোহার হাত দুটোর দিকে তাকিয়ে আছে। যতটা ভেবেছিল তার চেয়ে বেশি সুন্দর লাগছে সোহার হাত দুটো। সোহা ঘুরে তাকাতেই শ্রবণ দৃষ্টি সরিয়ে নিয়ে রুম থেকে বেরিয়ে যায়। সোহা হাত দুটোর দিকে আবার তাকিয়ে হেসে ওঠে। মনটা ভীষণ খুশি খুশি হয়ে গেছে। শ্রবণ যে কোনোদিন নিজে থেকে ওর জন্য কিছু নিয়ে আসবে এটা কল্পনাও ভাবেনি। সোহা! শ্রবণের ডাক শুনে দ্রুত রুম থেকে বেরিয়ে আসে। শ্রবণ সোফায় বসে আছে। সোহার দিকে তাকিয়ে বলে, কফি নিয়ে আয়। নিয়ে আসছি। কিছুদূর এগিয়ে আবার পেছন ফিরে বলে, শরবত খাবে? শ্রবণ বলে না কিছু। বানিয়েছিলাম, যদি খাও তাহলে নিয়ে আসি। নিয়ে আয়। সোহা রান্নাঘরে এসে জগ থেকে গ্লাসে শরবত ঢেলে শ্রবণের জন্য নিয়ে আসে। শ্রবণ এক চুমুকে পুরো গ্লাস খালি করে। ঠান্ডা ঠান্ডা লেবুর শরবত খেয়ে ভেতর পর্যন্ত ঠান্ডা হয়ে গেছে। সোহা খালি গ্লাস নিয়ে পুনরায় রান্নাঘরের দিকে এগিয়ে যেতে নিলে শ্রবণ বলে, কফি লাগবে না এখন? আচ্ছা। সোহা রান্নাঘরে এসে নিজেও গ্লাসে শরবত ঢেলে নেয়। শরবত বানিয়েছিল খাওয়ার আগেই। শ্রবণ ডাক দিয়েছিল। 8টার পর ডিনার করতে আসে দুজন। সোহা আগে শ্রবণের জন্য খাবার বেড়ে দেয়। শ্রবণের দৃষ্টি সোহার হাতের দিকে স্থির। জুয়েলারি পরলে মেয়েদের এত সুন্দর লাগে। নাকফুল খুলে ফেলেছিল বলে কেমন দেখাচ্ছিল। আজকে চুরি জোড়া হাতে দেওয়ার হাত দুটো সুন্দর লাগছে। মুখ তুলে সোহার মুখের দিকে তাকায়। দৃষ্টি বিনিময় হয় দুজনের। সোহা দ্রুত দৃষ্টি সরিয়ে নেয়। শ্রবণের চোখ মুখের দিকে তাকিয়ে থাকতে পারে না ও। খেতে বস। সোহা চেয়ার টেনে বসে চুপচাপ খাওয়া শুরু করে। খাওয়ার ফাঁকে ফাঁকে বেশ কয়েকবার শ্রবণকে জিজ্ঞেস করে ওর কিছু লাগবে কি না। রাত 11টা। সোহা ফ্রেশ হয়ে এসে শুয়ে পড়ে। শ্রবণ ফোনে কথা বলছে। কথা বলতে বলতেই রুমের লাইট অফ করে শুয়ে পড়ে বিছানায়। সোহার দিকে ফিরে শুয়ে ওকে কাছে টেনে আনতে আনতে বলে, বাইরে আসবো না এখন, আগামীকাল ভার্সিটিতে দেখা হবে। এখন বউ আছে, বউ রেখে কি এখন আমাদের গলা ধরে বসে থাকবে নাকি এই রাতের বেলা? সোহা স্পষ্ট শুনতে পায় কথাগুলো। কে বলবে এগুলো? তো সোহার অজানা।
শ্রবণ একটা গালি দিয়ে কল কেটে দিয়েছে। ফোন রেখে 2 হাত জড়িয়ে ধরে সোহাকে। আগে ধরতো বালিশ জড়িয়ে, আর এখন ধরে সোহাকে জড়িয়ে ধরে ঘুমানোর পর থেকে শ্রবণের সঙ্গে একটা ঘটনা ঘটে না। এখন আর আগের মতো ঘুমের ঘরে চিৎকার করে ওঠে না। ভার্সিটি থেকে ফিরে সোহাকে ফ্ল্যাটে রেখে ফ্রেশ হয়ে আবার বেরিয়ে আসে শ্রবণ। 6 বন্ধু বাইক নিয়ে ঘুরতে যাওয়ার প্ল্যান করেছে। প্রত্যেকবার বাইকের স্পিড 100-র ওপর, শোষো শব্দে ছুটে চলেছে পিচ ঢালা পথ ধরে। রাস্তা ফাঁকা পেয়ে শ্রবণ বাইকের স্পিড আরও বাড়িয়ে দেয়। পেছন থেকে হাসান চিৎকার করে বলছে স্পিড কমানোর জন্য, কিন্তু ওর চিৎকারে হয়তো শ্রবণের কানে পৌঁছায়নি। সামনের রাস্তা ব্লক করে 2টো লরি ছুটে চলেছে প্রতিযোগিতা করে। শ্রবণ বাইকের স্পিড কমায়, কিন্তু পেছন থেকে ছুটে আসা আরেকটা বাইক ওর বাইকে ধাক্কা মারে। ব্যালেন্স রাখতে না পেরে বাইক থেকে ছিটকে পড়ে শ্রবণ। পিচ ঢালা রাস্তায় ছিটকে পড়ে সোজা লরির নিচে ঢুকে যায়। হাসান পেছন থেকে অ্যাক্সিডেন্ট হওয়ার দৃশ্যটুকু দেখেছে। শ্রবণ শুধু ওর বন্ধু নয়, ওর ভাইয়ের মতোই তাড়াহুড়ো করে বাইক কোনো রকমে থামিয়ে শ্রবণের নাম ধরে চিৎকার করে ডেকে উঠে দৌড়ে এগিয়ে আসে। হসপিটালের বেডে শুয়ে আছে শ্রবণ। হাতে স্যালাইন চলছে, উদাম গায়ে ক্ষত চিহ্নগুলো জ্বলজ্বল করছে। হেলমেট থাকায় মুখে বা মাথায় আঘাত লাগেনি। ডান পাশের পিঠ, হাত পা ঝুলে গেছে অনেকখানি। লরির নিচে ঢুকে গেলেও জানে বেঁচে গেছে এবার। সেরকম বড় কোনো ক্ষতি হয়নি। চাকার নিচে পড়লে খবর ছিল আজ। ভয়ে তো হাসানের শরীর কাঁপছিল। লরির নিচে মাঝখানে পড়েছিল, তাই এখনও আস্ত আছে। পেছনের বাইকের ছেলের হাত ভেঙে গেছে একটা। 2জনের বাইকেরই ক্ষতি হয়েছে। রাত 10টা বেজে গেছে। শ্রবণের স্যালাইন শেষ হতে আরও 5-7 মিনিট লাগবে। পরপর 2বার রিং বেজে কল কেটে যায়। ফোনে আবার রিং বেজে উঠতেই চোখ মেলে তাকায় শ্রবণ। হাসানের দিকে তাকিয়ে বলে, কে কল করেছে? হাসান ফোন হাতে নিয়ে স্ক্রিনে তাকিয়ে বলে, ডাইনির 2 নম্বর বাচ্চা। হাসানের কথা শুনে বাকি 4জন হো হো করে হেসে ওঠে। হাসান ওদের ধমক দিয়ে বলে, চুপ কর, এটা হসপিটাল। 4জন চুপ হয়ে যায়। শ্রবণ হাত বাড়ায় ফোন হাতে নেওয়ার জন্য। হাসান ফোন দেয় শ্রবণের হাতে। কল রিসিভ করে কিছু বলার আগে ওপাশ থেকে ভেসে আসে সোহার কান্না মিশ্রিত গলা স্বর। কোথায় তুমি? এখনো আসছো না কেন? কি হয়েছে? ভয় করছে আমার, তুমি দ্রুত আসো। ফ্ল্যাটে কি আছে? আগের চেয়ে বেশি কান্না করে দিয়েছে সোহা। শ্রবণ গম্ভীর স্বরে বলে, আসছি, একটু তাড়াতাড়ি আসো। শ্রবণ কল কেটে দেয়। শ্রবণের স্যালাইনের দিকে তাকিয়ে নিজের হাতের দিকে তাকায়। কেউ কিছু বুঝে ওঠার আগেই ওয়ান টাইম ব্যান্ডেজটা তুলে সুই খুলে ফেলে দেয় হাত থেকে। হাসান তাড়াহুড়ো করে বলে, আরে কি করছিস? স্যালাইন শেষ হয়নি এখনো। শ্রবণ উঠে বসতে বসতে বলে, শার্ট কই আমার? ওটা আর পরার মতো অবস্থাতে নেই। দে তুই। পরা যাবে না ভাই, ক্ষত স্থানে নোংরা লাগবে। এখন কি এই খালি গায়ে ফ্ল্যাটে ফিরবো? দে তুই, যা হবে দেখা যাবে। হাসান নিজের গায়ের শার্ট খুলে দেয়। ওর শার্টের ভেতর শর্ট স্লিভ টি শার্ট আছে, এটা পর। শ্রবণ কথা না বাড়িয়ে শার্ট নিয়ে পড়ে। হাসান নিজেই সুজোড়া পরিয়ে দেয়। ফোন ওয়ালেট পকেটে ভরে কেবিন থেকে বের হয়। হাট থেকে বেশ বেগ পেতে হচ্ছে। হসপিটালের বিল পরিশোধ করে, ঔষধ, মলম আর অয়েনমেন্ট কিনে নেয়। শ্রবণের বাইকের ফ্ল্যাটের পার্কিংয়ে আগেই রেখে আসা হয়েছে। ওটা ঠিক না করে চালানো যাবে না। 4জনের কাছ থেকে বিদায় নিয়ে উবারে উঠে বসে 2জন। হাসান শ্রবণকে ফ্ল্যাটে পৌঁছে দিয়ে নিজ বাড়িতে ফিরে যাবে। বহুতল ভবনের সামনে সে দাঁড়ায়। উবার ভাড়া পরিশোধ করে 2জন ভেতরের দিকে আগায়। হাসান বলে, এখন তুই একা না, নিজের সঙ্গে একজনকে জড়িয়েছিস। নিজের কথা না ভাবলেও তার কথা ভাবিস। শ্রবণ শান্ত দৃষ্টিতে তাকিয়ে বলে, কি ভাববো? তোর কিছু হলে মেয়েটার কি হবে? শ্রবণ কিছু বলতে গিয়েও থেমে যায়। হাসান আবার বলে, আজকে যেভাবে লরির নিচে পড়েছিলি, যদি কিছু হয়ে যেত। হয়নি তো? হয়নি, হতে কতক্ষণ? এত স্পিডে কেন চালাতে হবে? একটু আস্তে চালালে কি গন্তব্যে পৌঁছানো যাবে না? বাহ, স্পিডে বোধহয় আমি একাই চালাই, আর তুই পিঁপড়ার গতিতে চালাস, তাই না? দোষ আমার ছিল না, সেটা তুই জানিসই। হাসান চুপ করে থাকে। এই ছেলেকে বুঝিয়ে লাভ নেই।
ফ্ল্যাটের সামনে এসে দাঁড়ায় দুজন। দরজা খুলে ভেতরে প্রবেশ করে শ্রবণ। হাসানকে ভেতরে আসতে বললে আসে না। ওষুধের প্যাকেট শ্রবণের হাতে দিয়ে বলে, ভেতরে যাব না, ভালো থাকিস, আগামীকাল দেখা হচ্ছে, সাবধানে যাস। হাসান উল্টো ঘুরে লিফটের দিকে এগিয়ে যায়। শ্রবণ দরজা লাগিয়ে রুমের দিকে এগিয়ে আসে। রুমে এসে দেখে রোজকার মতন সোহা ব্ল্যাঙ্কেট দিয়ে আগাগোড়া ঢেকে বসে আছে। শ্রবণের উপস্থিতি টের পেয়ে মুখ তুলে তাকায় সোহা। শ্রবণকে দেখে ব্ল্যাঙ্কেট সরিয়ে বিছানা থেকে নেমে দাঁড়ায় দ্রুত। শ্রবণের গা ঘেঁষে দাঁড়িয়ে কান্নার ভয় জড়ানো গলায় বলে, আজকে এত রাত পর্যন্ত বাইরে ছিলে কেন? আমি কত ভয় পেয়েছিলাম। কি হয়েছে? ডাইনিং টেবিলের ওখানে কি যেন আছে। কি আছে? সোহা কাঁদতে কাঁদতে দুদিকে মাথা নেড়ে বলে, জানি না আমি। শ্রবণ হাতে থাকা ওষুধের প্যাকেট বিছানার উপর রেখে বলে, আয় দেখি কি আছে, কোন ভাল্লুক বাঘ তোকে খেতে এসেছে। না, আমি যাব না ওখানে। কথা না বাড়িয়ে চুপচাপ আয়। সোহার হাত ধরে টেনে নিয়ে রুম থেকে বের হয় শ্রবণ। সোহা ভয়ে একদম শ্রবণের গা ঘেঁষে হাঁটতে থাকে সামনের দিকে দৃষ্টি রেখে। হেসকি তুলে কাঁদছে এখনো শ্রবণ। সোহার দিকে তাকায় একবার। একটা মানুষ এত ভয় কিভাবে পায়? ডাইনিং টেবিলের কাছে এগিয়ে এসে দাঁড়ায় দুজন। শ্রবণ আশেপাশে নজর বুলিয়ে বলে, কোথায় কি? এখানে তো কিছুই নেই। ছিল, আমি কাঁচ ভাঙার আওয়াজ শুনেছিলাম। শ্রবণ ফ্লোরে দৃষ্টি বুলায়। টেবিলের পাশে একটা কাঁচের গ্লাস ভেঙে পড়ে আছে। সোহার নজরেও পড়ে ভাঙা গ্লাসটা। দেখছো, গ্লাস ভেঙে পড়ে আছে। কিছু ছিল এখানে। বিড়াল টিড়াল হতে পারে। বিড়াল আসবে কিভাবে? জানালা দরজা তো সব লাগানোই ছিল। শ্রবণ চিন্তায় পড়ে, আসলেই তো বিড়াল আসার মতো কোনো রাস্তা নেই। গ্লাসটা ভাঙলো কিভাবে? ক্যামেরার দিকে তাকিয়ে বলে, রুমে চল। শ্রবণের সঙ্গে সঙ্গে রুমে চলে আসে সোহা। শ্রবণ ল্যাপটপ ওপেন করে। সোহার নজর পড়ে শ্রবণের ডান হাতের দিকে। এতক্ষণ তো খেয়ালই করেনি। ব্যান্ডেজ করা হাতটা উঁচু করে ধরে আতঙ্কিত হয়ে বলে, তোমার হাতে কি হয়েছে? শ্রবণ নিজের হাতের দিকে তাকিয়ে আবার ল্যাপটপের স্ক্রিনে তাকায়। অ্যাক্সিডেন্ট করেছিলাম। কিভাবে? লরির নিচে ঢুকে গিয়েছিলাম বাইক থেকে পড়ে। সোহার বুক কেঁপে ওঠে শ্রবণের কথা শুনে। লরির নিচে ঢুকে গিয়েছিল মানে কি? শ্রবণ আবার বলে, আজকে একটুর জন্য বিধবা হোসনি। আমি আজকে মরে গেলে আমার কাছ থেকে তো আজকে মুক্তি পেয়ে যেতি। তোর শ্বশুর আর মা খালাও বেঁচে যেত। এবারের দোয়া কাজে লাগেনি। নেক্সট টাইম দোয়া করলে ভালোভাবে করবি। শ্রবণের কথা শুনে সোহার চোখ জোড়া পানিতে টইটুম্বুর হয়ে গেছে। গ্লাস ভাঙার আওয়াজ কখন পেয়েছিলি? সোহা চোখের পানি মুছে ধরা গলায় বলে, তোমাকে কল করার কিছুক্ষণ আগেই। শ্রবণ ক্যামেরার ভিডিও রেকর্ড করে তারপর বলে, এই দেখ, ওটা ইঁদুর ছিল। সোহা ল্যাপটপের স্ক্রিনে তাকায়। বড় একটা ইঁদুরের ধাক্কায় গ্লাসটা পড়ে গিয়েছে। যেহেতু গ্লাসটা কর্নারে ছিল তাই একটু ধাক্কা লাগতেই পড়ে গেছে। শ্রবণ ল্যাপটপ বন্ধ করে দেয়। ডান হাতে ব্যান্ডেজ থাকলেও বাম হাত ঠিক আছে। গায়ের শার্ট খুলতে সোহার চোখ জোড়া বড় বড় হয়ে যায়। মুহূর্তে চোখ জোড়া পানিতে টইটুম্বুর হয়ে যায়। শ্রবণের ফর্সা পিঠের ডান পাশের চামড়া ছিলে বিভৎস দেখাচ্ছে। শিউরে উঠে সোহার পুরো শরীর ডুকরে কেঁদে ওঠে। পিঠের দিকে তাকিয়ে থাকে। শ্রবণ ঘুরে দাঁড়ায়। সোহার মুখের দিকে তাকায়। সোহা মুখ তুলে শ্রবণের মুখের দিকে তাকায়। মেদুর দুগাল বেয়ে ঝরঝর করে পানি গড়িয়ে পড়ছে। ঝাপসা চোখে ঝাপসা দেখছে শ্রবণের চেহারা। শ্রবণ বিরক্তি সুরে বলে, আবার কি হয়েছে? কাঁদছিস কেন? সোহা কাঁদতে কাঁদতে বলে, তোমার পিঠ কেমন হয়ে গেছে? তো তোর কি? তোর তো হয়নি। অনেক ব্যথা করছে না? যা, টাওয়াল ভিজিয়ে নিয়ে আয়। সোহা কিছুক্ষণ শ্রবণের মুখের দিকে তাকিয়ে থেকে ওয়াশরুমে প্রবেশ করে টাওয়াল ভিজিয়ে নিয়ে আসার জন্য। শ্রবণের হাতের শার্টটা রেখে কাবার্ড থেকে 2 কোয়ার্টার প্যান্ট বের করে। শুকনো একটা টাওয়ালও বের করে। ড্রেসিং টেবিলের সামনে দাঁড়িয়ে নিজের পিঠের দিকে তাকায়। দেখে মনে হচ্ছে চুইয়ে চুইয়ে রক্ত পড়ছে। কেমন লাল লাল সাদা সাদা হয়ে আছে, বিশ্রী দেখাচ্ছে। ড্রেসিং টেবিলের সামনে থেকে সরে এসে বিছানার সামনে দাঁড়ায়। হাতের টাওয়াল আর 2 কোয়ার্টার প্যান্ট বিছানার পর রেখে পরনের প্যান্টের বেল্ট খুলে ফেলে।
প্যান্ট খুলতে গেলে পরে ঝামেলায় নিচু হতে পারছে না, পিঠে ব্যথা পাচ্ছে, ডান পায়ের ঝুলে যাওয়া জায়গাটাও ব্যথা লাগছে। সোহা টাওয়াল ভিজিয়ে ওয়াশরুম থেকে বেরিয়ে আসে। টাওয়েল টুলের উপর রেখে এখানে আয়। টাওয়াল রেখে শ্রবণের কাছে এগিয়ে আসে সোহা। শ্রবণ কোমরে টাওয়াল পেঁচিয়ে দাঁড়িয়ে আছে। প্যান্ট খুলে দে। সোহা শ্রবণের মুখের দিকে তাকিয়ে থাকে ফ্যালফ্যাল করে। এত বড় একটা ছেলের প্যান্ট খুলে দেবে ও? কথা কানে যাচ্ছে না? কানের নিচে দিতে হবে নাকি একটা? আমি প্যান্ট খুলে দেব? হ্যাঁ, আমি একা খুলতে পারছি না, ডান পা ঝুলে গেছে, এটা সাবধানে খুলবি। কথাগুলো বলে বিছানায় বসে একা একা কিছুটা খুলে ফেলছিল, বাকিটা সোহা খুলে দেয় সাবধানে। ডান পায়ের হাঁটুর নিচ থেকে বাজে অবস্থা। সোহার দু চোখ বেয়ে টপ টপ করে পানি গড়িয়ে পড়তে শুরু করে আবার। এত ব্যথা পেয়েও এই ছেলে এত স্বাভাবিক আছে কিভাবে? ওর আঘাত দেখে তো সোহার ভীষণই কষ্ট হচ্ছে। প্যান্টটা পরিয়ে দে। সোহা মুখ তুলে তাকায়। শ্রবণ প্যান্টটা সোহার দিকে বাড়িয়ে দেয়। সোহা চোখের পানি মুছে প্যান্ট হাঁটুর ওপর তুলে দেয়, বাকিটা শ্রবণ নিজেই পরে নেয়। কোমরের শুকনো টাওয়াল খুলে এগিয়ে গিয়ে ভেজা টাওয়ালটা হাতে তুলে নেয়। ভেজা টাওয়াল দিয়ে মুখ, গলা, বুক আর পেট মুছে টাওয়াল সোয়ার হাতে ধরিয়ে দিয়ে বলে, পিঠ মুছে দে, যেখানে যেখানে রক্ত শুকিয়ে গেছে ওগুলো তুলে দিবি। সোহা সাবধানে ধীরে ধীরে পিঠ মুছে দেয়। শ্রবণ বাম পা দেখিয়ে দেয় মোছার জন্য। টাওয়াল ধুয়ে মেলে দিয়ে শ্রবণের সামনে এসে দাঁড়ায় আবার। সোহার চোখ মুখ দেখে মনে হচ্ছে ব্যথা শ্রবণ পায়নি, সোহা নিজেই পেয়েছে। চোখ জোড়া থেকে এখনো টুপটাপ পানি গড়িয়ে পড়ছে। খাবে না? হ্যাঁ। এখানে নিয়ে আসবো? না। শ্রবণ রুম থেকে বেরিয়ে যায়। ওর পেছন পেছন সোহাও বেরিয়ে আসে। শ্রবণের জন্য খাবার বেড়ে দিয়ে নিজেও খেতে আসে। শ্রবণ বাম হাতে চামচ তুলে নেয়। ডান হাত দিয়ে খাওয়ার উপায় নেই, পুরো হাতে ব্যান্ডেজ বাঁধা। চামচের সাহায্যে কোনো রকম খায় অল্প। খেতে ইচ্ছে করছে না, শরীর গরম হয়ে উঠেছে, জ্বর আসবে বোধ হয়। বসা থেকে উঠে রুমের দিকে আগায়। সোহা ভয়ে ভয়ে বলে, একটু দাঁড়াও। কলিজের মধ্যে এত কিসের ভয়? এখানে বাঘ ভাল্লুক নেই যে তোকে ধরে খাবে, ভূত তো আছে। তোর মতো ডাইনির সামনে কোনো ভূতের খাওয়া আছে? সোহা বলে না কিছু। ওকে কোন অ্যাঙ্গেল থেকে ডাইনির মতো লাগে? খাওয়া শেষ করে দ্রুত সব কিছু গুছিয়ে ফ্রিজে তুলে রেখে শ্রবণের সঙ্গে রুমে প্রবেশ করে। শ্রবণ শুয়ে পড়ে বাম কাত হয়ে। কদিন বাম কাত আর উপর হয়েই ঘুমাতে হবে। সাপড়ি কোথাকার, দেখেছি সামনে লরি, স্পিড কমাবে না? স্পিড তো কমায়নি, উল্টো আরেকজনের পেছন মেরে দিয়েছে। ওকে তো আহত করে সেই সঙ্গে ওর সাধের বাইকের 12টা বাজিয়ে দিয়েছে। ইচ্ছে তো করছে গিয়ে বাকি 3 হাত পা ভেঙে দিয়ে আসতে। সোহা শ্রবণের থেকে দূরত্ব বজায় রেখে শুয়ে পড়ে। এদিকে আয়। সোহা এগিয়ে আসে। আরও আয়, আমার কাছে আয়। সোহা একদম শ্রবণের কাছে চলে আসে। এদিকে ফের। শ্রবণের দিকে ঘুরে শোয়। শ্রবণ সোহার গায়ের ওপর ডান হাত পা তুলে দেয়। সোহা শ্রবণের বুকে মুখ গুজে ওর সঙ্গে মিশে গেছে। শ্রবণ বলে, ব্যথা দিলে খবর আছে তোর। সোহা বুক থেকে মুখ তুলে তাকায়। ডিম লাইটের নীল আলোয় স্পষ্ট শ্রবণের চেহারা। মিনমিন করে বলে, ঘুমের মধ্যে ব্যথা লেগে যেতে পারে, আমি তো ঘুমের মধ্যে অনেক নড়াচড়া করি, আমাকে ছাড়ো, আমি দূরে ঘুমাই, তুই এখানেই ঘুমাবি আমার কাছে। রাতে ব্যথা দিলে সকালে তোর মাজায় ব্যান্ডেজ থাকবে। নিজে জোর করে নিজের কাছে রাখছে, আবার থ্রেটও দিচ্ছে ব্যথা দেবে বলে। অদ্ভুত মানুষ। একটা মানুষ এত অদ্ভুত কিভাবে হয়? পুনরায় শ্রবণের উন্মুক্ত বুকে মুখ গুজে দেয় সোহা। শ্রবণের পরনে শুধু 2 কোয়ার্টার প্যান্ট, টি শার্ট পরেনি পিঠের ক্ষতের জন্য। ভোরে শ্রবণের ডাকে সোহার ঘুম ভাঙে। শুয়ে থেকে চোখ মেলে তাকানোর চেষ্টা করে বলে, বলো, ওঠ, লাইট অন কর। সোহা শ্রবণের হাত পা সাবধানে সরিয়ে দিয়ে শোয়া থেকে উঠে বসে। ঘুমে চোখ মেলে তাকাতে ইচ্ছে করছে না। আরও কিছুক্ষণ ঘুমাতে পারলে ভালো লাগতো। বিছানা ছেড়ে নেমে লাইট অন করে। শ্রবণের দিকে তাকাতেই শ্রবণ বলে, ঔষধের প্যাকেটটা নিয়ে আয়। সোহা প্যাকেটটা নিয়ে আসে। শ্রবণ খুলে ভেতর থেকে একটা অয়েনমেন্ট বের করে। সোহার দিকে এগিয়ে দিয়ে বলে,
ছিলে যাওয়া জায়গাগুলোতে দিয়ে দে। সোহা শ্রবণের পাশে উঠে বসে বিছানায়। শ্রবণ উপুর হয়ে শোয়ে। ক্ষতস্থান শুকিয়ে টান লাগছে এখন। নড়াচড়া করলেই বোধহয় চামড়া ফেটে রক্ত বেরিয়ে আসবে এমন মনে হচ্ছে। ব্যথাও করছে ভীষণ। রাতে ঔষধের প্রভাবে সেরকম কিছু অনুভব না হলেও এখন নড়তেও ইচ্ছে করছে না। ব্যথায় টনটন করছে পুরো শরীর। মনে মনে বাইকার ছেলেটিকে গালি দেয় কতক্ষণ। পিঠ হাত পায়ের সব ক্ষত স্থানে অয়েনমেন্ট লাগিয়ে দেয় সোহা। অয়েনমেন্ট লাগানোর পর এখন টান লাগছে কম। শোয়া থেকে উঠে বসে নিচে দাঁড়াতে পায়ের ব্যথা ভালোভাবে অনুভব করতে পায়। ধীর পায়ে ওয়াশরুমের দিকে এগিয়ে যায়। নাস্তা করতে শ্রবণকে সাহায্য করেছে সোহা। সাহায্য করেছে বলতে সোহা নিজের হাতেই খাইয়ে দিয়েছে ওকে। বাম হাতে খেতে পারছিল না শ্রবণ। চামচ দিয়ে তো আর পরোটা ছিঁড়তে পারবে না। নাস্তা সেরে ঔষধ খেয়ে বিছানায় উঠে বসে জানালার দিকে মুখ করে। সোহা শ্রবণের ইউজ করা ড্রেসগুলো ওয়াশিং মেশিনে দিয়ে ধুয়ে নেয়। রুমে ফিরে এসে দেখে শ্রবণ উদাস হয়ে তাকিয়ে আছে বাইরের দিকে। পিঠের ক্ষত দগদগে হয়ে আছে। যতবার ক্ষতগুলোর দিকে নজর পড়ে ততবার সোহার শরীর শিউরে ওঠে। কত বাজেভাবেই না আঘাত পেয়েছে। তাকিয়ে থাকতে থাকতে সোহার মনে হয় শ্রবণ কাঁদছে নিঃশব্দে। চোখের পানি মুছল এমনটা তো দেখল। আগাবে না করেও আগায় সোহা। এসে দাঁড়ায় শ্রবণের পাশে। ভয়ে ভয়ে কম্পিত স্বরে বলে, কি হয়েছে তোমার? শ্রবণ প্রশ্ন করা পছন্দ করে না, এটা সোহা জানে। ওকে কোনো প্রশ্ন করার আগে কয়েকবার ভাবতে হয় সোহার। শ্রবণ গম্ভীর স্বরে বলে, বিরক্ত না করে যা এখান থেকে। কি হয়েছে তোমার? যেতে বলেছি। কাঁদছো কেন তুমি? শ্রবণ ঘাড় ঘুরিয়ে তাকায় সোহার দিকে। সোহা ভয় পেয়ে কিছুটা পিছিয়ে যায়। শ্রবণ বসা থেকে উঠে দাঁড়ায়। সোহার দিকে গিয়ে বলে, আজকের দিনে তোর মা আমার বোনকে খুন করেছিল। শ্রবণের গলার স্বর আর চেহারা দেখে ভয়ে সোহার গলা শুকিয়ে যায়। কেমন আগ্রাসী হয়ে উঠেছে। চোখ মুখ কেমন হিংস্র হয়ে উঠেছে। কেন আগ বাড়িয়ে জিজ্ঞেস করতে আসলো? ওকে ওর মতো থাকতে দিলেই তো হতো। এখন কি হবে ওর? শ্রবণ কি করবে ওর সঙ্গে? সোহা ভয়ে ভয়ে কম্পিত স্বরে বলে, আমার ভুল হয়ে গেছে। আর কোনো প্রশ্ন করব না, বিরক্ত করব না তোমাকে। শ্রবণ সোহার সামনে দাঁড়ায়। দুজনের মাঝখানে অল্প একটু দূরত্ব। বাম হাতে সোহার সোয়াল চেপে ধরে বলে, আগে মনে ছিল না? বারবার নিষেধ করার পরেও একই কাজ কেন করিস? আর করব না। যে আমার সামনে থেকে নয়তো জানে মেরে ফেলবো। ছেড়ে দিতে সোহা দ্রুত রুম থেকে বেরিয়ে আসে। স্থির হয়ে দাঁড়িয়ে জোরে জোরে শ্বাস নেয়। হাতে মারতে হবে না, যেভাবে ভয় দেখায় ভয় দেখে মেরে ফেলব। নিজের চোয়ালে হাত বুলায়। এত শক্ত হাত, যেখানে ধরে মাংস পচিয়ে দেয়। হাত তো নয়, যেন হ্যামার। শ্রবণ রুম থেকে ব্যালকনিতে এসে দাঁড়ায়। সোনালি রোদ এসে শুয়ে দেয় উদাম গা। রোদে চকচক করছে ফর্সা শরীর। গরমের মধ্যে দাঁড়িয়ে থাকে কিছুক্ষণ। রোদেলা আকাশের দিকে তাকিয়ে থেকে চোখ জোড়া ঘোলা হয়ে গেছে। আশেপাশে তাকিয়ে সব ঘোলা দেখছে। রুমে ফিরে এসে গলা ছেড়ে সোহাকে ডাকে। ইমোশনাল হয়ে গিয়েছিল বজ্জাত মেয়েটা, এখন মেজাজ খিটখিটে করে দিয়েছে। সোহা রান্নাঘরে ছিল। মাজেদা আন্টির পাশে দাঁড়িয়ে শ্রবণের ডাক শুনে দ্রুত বেরিয়ে আসে রান্নাঘর থেকে। রুমে এসে দেখে শ্রবণ রুমের মাঝখানে শটান দাঁড়িয়ে আছে। বলো, বসে থাক এখানে। সোহা তাকিয়ে থাকে শ্রবণের মুখের দিকে। বুঝতে পারিসনি আমার কথা? তুমি তো চলে যেতে বলেছিলে, এখন থাকতে বলেছি, থাক চুপচাপ। সোহা চুপচাপ বিছানায় উঠে বসে থাকে। মাথা খারাপ হয়ে গেছে নাকি আবার? কি বলে আর কি করে নিজেও বোধহয় বুঝতে পারে না। অদ্ভুত মানব। সোহা শ্রবণের দিকে তাকিয়ে থাকে। উদাম গা, 2 কোয়ার্টার প্যান্ট, কাটা ছেঁড়া শরীর, এলোমেলো চুল, চোখে মুখে রাগ স্পষ্ট। কেমন অদ্ভুত দেখাচ্ছে শ্রবণকে। শ্রবণ সোহার দিকে তাকাতেই সোহা মুখ ফিরিয়ে নেয় অন্যদিকে। শ্রবণ এগিয়ে এসে বিছানায় বসে সোহার পাশে। সোহা কিছুটা সরে যায় শ্রবণের কাছ থেকে। শ্রবণ চোয়াল শক্ত করে তাকায় সোহার দিকে। দাঁতে দাঁত পিষে বলে, গু লেগে আসছে আমার গায়ে।
সোহা দ্রুত দুদিকে মাথা নাড়ায়। কথা বলতে মুখ ব্যথা করে। রং ধমক খেয়ে কেঁপে ওঠে সোহা। মুখ ফুটে বলে, না, গু লেগে থাকবে কেন? তাহলে আমি বসার পর দূরে সরলি কেন? সোহা শুকনো ঢোক গিলে বলে, ভুল করে তোমার আঘাতে ছোঁয়া লাগলে ব্যথা পাবে সেজন্য। আমাকে তোর ফিডার খাওয়া 6 মাসের বাচ্চা মনে হয়? তুই মিথ্যে বলবি আর আমি ধরতে পারবো না? কুত্তার বাচ্চা, মিথ্যা বলছিস কেন? শ্রবণের ধমক খেয়ে ভয় পেয়ে আরও একটু পিছিয়ে যায় সোহা। শ্রবণ এমনভাবে তাকিয়ে আছে যে মনে হচ্ছে এখনই কাঁচা চিবিয়ে খাবে সোহাকে। সোহা ডর ভয়ে বুকের ভেতর জমা করে রেখে শ্রবণের দিকে এগিয়ে আসে। তখন শ্রবণকে বসতে দেখে ভয় পেয়ে দূরে সরে গিয়েছিল। এখন তো তার থেকেও বেশি ভয় দেখাচ্ছে, তবু ওর গা ঘেঁষে বসতে হচ্ছে। শ্রবণ ঘাড় ঘুরিয়ে সোহার মুখের দিকে তাকিয়ে বলে, ঘাড় ব্যথা করছে, ম্যাসাজ করে দে। সোহা পা তুলে উঠে বসে শ্রবণের পেছনে। সাবধানে আলতো হাতে ম্যাসেজ করতে শুরু করে সোহা। ডান কাঁধেও ছিলে দগদগে হয়ে আছে। হ্যাঁ, গলা টিপে মেরে ফেল, শান্তিতে থাকতে পারবি। দ্রুত গলা থেকে হাত সরিয়ে নেয় সোহা। ও তো ভেবেছিল গলাও ম্যাসেজ করতে হবে, সেজন্যই তো গলা টিপে দিচ্ছিল। মাঝখানে 2 দিন পেরিয়ে গেছে। শ্রবণ আজকে গেছে হসপিটালে, ডাক্তার দেখাবে আর হাতের ব্যান্ডেজ খুলবে। শ্রবণের সঙ্গে হাসানও গেছে হসপিটালে। চৌধুরী বাড়ির কেউ এখনও জানে না শ্রবণ অ্যাক্সিডেন্ট করেছিল। সামাদ চৌধুরীর সঙ্গে রোজ কথা হয় ফোনে, তবে গত কয়েকদিন দেখা করেনি শ্রবণ। সামাদ চৌধুরী তো ফ্ল্যাটে আসেন না। শ্রবণকে দেখার ইচ্ছে হলে কল করতেন। শ্রবণ নিজেই চৌধুরী বাড়িতে গিয়ে দেখা করে আসতো, কিন্তু বিয়ের পর থেকে শ্রবণ চৌধুরী বাড়িতে আর যায় না। এমনিতেও রোজ ভিডিও কলে তো কথা হয়ই দাদার সঙ্গে। ডাক্তার দেখিয়ে ফ্ল্যাটে ফিরতে ফিরতে দুপুর হয়ে যায় শ্রবণের। বন্ধুদের সঙ্গে দেখা হয়েছিল, ওদের সঙ্গে কথা বলতে বলতেই দেরি হয়ে গেল। রুমে এসে দেখে সোহা ওদের দুজনের কাপড় চোপড় ভাঁজ করে কাভার্ডে তুলে রাখছে। বিছানায় বসে শার্টের বোতাম খুলতে শুরু করে শ্রবণ। সোহা কাপড় চোপড় সব ভাঁজ করে রেখে এগিয়ে এসে শ্রবণের কাছে দাঁড়ায়। শ্রবণের ডান হাতের দিকে তাকিয়ে ওর গায়ে কাঁটা দিয়ে ওঠে। শরীর ঝাঁকি দিয়ে চোখ বন্ধ করে নেয়। মনে হচ্ছে হাতের এক পাশ থেকে চামড়া আর মাংস উঠে গেছে। আবার চোখ মেলে তাকিয়ে পুনরায় শিউরে ওঠে। ওর হাত এমন হলে ও কাঁদতে কাঁদতেই মরে যেত। ডাক্তার কি বলেছে? শ্রবণ সোহার মুখের দিকে তাকায় রসকসহীন গলায় বলেছে তুই খুব শীঘ্রই বিধবা হয়ে যাবি, তারপর নতুন জামাই পাবি। শ্রবণের কথা শুনে মুখ কালো করে ওর সামনে থেকে সরে যায় সোহা। মনে মনে বেশ কয়েকটা বকা দেয় শ্রবণকে। বজ্জাত ছেলে, মুখ দিয়ে কখনো ভালো কথা বের হয় না। ঠান্ডা পানি নিয়ে আয়। 2 মিনিটের মধ্যেই লেবু শরবত নিয়ে আসে সোহা। শ্রবণ পুরো 2 গ্লাস শরবত পান করে। বসা থেকে উঠে কাভার্ড এলোমেলো করে 2 কোয়ার্টার প্যান্ট বের করে একটা। সোহা তাকিয়ে তাকিয়ে দেখে ওর কাজ কারবার। একটা মানুষ কতটা খচ্চর হলে এভাবে ইচ্ছে করে কাপড় এলোমেলো করে, সোহার জানা নেই। হাসপাতালে যাওয়ার আগে একবার এলোমেলো করে রেখে গিয়েছিল, এখন আবার এসে করল। প্যান্ট চেঞ্জ করে ফ্লোরে ছড়িয়ে রাখে সব। বেল্ট এক জায়গায়, প্যান্ট আরেক জায়গায়, আর টাওয়াল আরেক জায়গায়। সোহা সব তুলে জায়গা মতো রেখে দেয়। শ্রবণের দিকে তাকিয়ে বলে, খাবে না? শ্বশুরবাড়িতে গিয়েছিলাম, পেট ভরে খাইয়ে দিয়েছে, আরও খেতে হবে? খাবার বাড়ছি, আসো। সোহা বেরিয়ে যায় রুম থেকে। শ্রবণ শেষ বাজাতে বাজাতে ওর পেছন পেছন বের হয় রুম থেকে। সোহা খাবার বেড়ে দিয়ে নিজেও খেতে বসে। শ্রবণ খেতে খেতে নাক মুখ কুঁচকে বলে, এই বালসাল রাতে খেতে পারবো না আমি, রাতে অন্য কিছু রান্না করবি। আমি রান্না করব? না ম্যাডাম, আমি রান্না করে আপনাকে খাওয়াবো। সোহা মুখ কাঁচুমুচু করে বলে, কি খাবে? বিরিয়ানি। বিরিয়ানি? হ্যাঁ। সন্ধ্যার পর বিরিয়ানি রান্নার সব উপকরণ গুছিয়ে নেয় সোহা। রান্না ভালো না হলে যে শ্রবণ ওকেই খাবে এতে কোনো সন্দেহ নেই। গত কয়েকদিন ধরে ফ্ল্যাটে থেকে এই ছেলের মেজাজ আরও খিটখিটে হয়ে গেছে। পান থেকে চুন খসতে দেরি, কিন্তু এই ছেলের তর্জন গর্জন করতে দেরি হয় না। সোহা, কফি দিয়ে যা, নিয়ে আসছি।
কফি বানানোর জন্য পানি গরম হতে দিয়ে কফির মগ, চিনি আর কফির কৌটা নিয়ে আসে। কফি বানিয়ে শ্রবণকে দিয়ে এসে বিরিয়ানি রান্না করার জন্য চুলায় হাঁড়ি বসিয়ে দেয়। মাংস কষানোর জন্য হাঁড়িতে তেল দিয়ে পেঁয়াজ কুঁচি, কাঁচামরিচ কুঁচি, আদা রসুন বাটা দিয়ে নাড়াচাড়া করতে থাকে। হঠাৎই হাঁড়ি থেকে একটা মরিচের বিচি ছিটকে এসে সোহার চোখের মধ্যে ঢুকে যায়। বিকট শব্দে চিৎকার করে ওঠে সোহা। কফির মগ রেখে সোফা ছেড়ে উঠে দৌড়ে রান্নাঘরে আসে শ্রবণ। আতঙ্কিত হয়ে বলে, কি হয়েছে? চিৎকার করছিস কেন এভাবে? সোহা দুই হাতে মুখ ঢেকে চিৎকার করছে এখনও। শ্রবণ বাম হাত দিয়ে সোহার এক হাত সরানোর চেষ্টা করে বলে, শয়তানের বাচ্চা, বলবি তো কি হয়েছে? এমন করছিস কেন? মরিচের বিচি ঢুকে গেছে চোখের ভেতরে। কিভাবে ঢুকলো? হাঁড়ি থেকে ছিটকে এসে চোখের মধ্যে ঢুকে গেছে। দেখে হাত সরা। চুলা বন্ধ করো, পুড়ে গেল সব। শ্রবণ চুলা বন্ধ করতে গিয়ে বলে, এটা কিভাবে বন্ধ করে? হাঁড়ি নামাও তাহলে। শ্রবণ চুলা থেকে হাঁড়ি নামিয়ে রাখে। চুলা কিভাবে বন্ধ করে, চালু করে এটাই জানে না এখনও। জোর করে সোহার হাত সরিয়ে দেয় মুখের সামনে থেকে। চুপ করে দাঁড়া, এভাবে ডললে বের হবে? জ্বলছে, বের করতে দে, তাকা আমার দিকে। চোখের ভেতরে মরিচের বিচি ঢুকে আসছে, কিভাবে তাকাবে চোখ মেলে? শ্রবণ সোহার মুখ তুলে ধরে নিজের মুখের দিকে। সোহা ভুল করে শ্রবণের ডান হাত চেপে ধরে। শ্রবণ চেঁচিয়ে উঠে বলে, আহ কুত্তার বাচ্চা, হাত সরা। সোহা দ্রুত হাত সরিয়ে নেয়। শ্রবণ নিজের হাতের দিকে তাকায়। মরা চামড়া ফেটে রক্ত বেরিয়ে এসেছে। স্থির হয়ে দাঁড়া আর তাকা আমার দিকে। অনেক চেষ্টার পর মরিচের বিচি বের করতে সক্ষম হয় শ্রবণ। চোখে পানি দিয়ে বেশি করে। সোহা চোখ ডলতে ডলতে সিঙ্কের কাছে এসে দাঁড়ায়। দুই হাতে পানি নিয়ে চোখে মুখে পানি দিতে শুরু করে। গরম তেল থেকে মরিচের বিচি এসে ঢুকে গেছে। এত সহজেই জ্বালা কমবে নাকি? শ্রবণ হাঁড়ির দিকে তাকে বলে, সামান্য রান্না তাও করতে পারে না? চোখের মধ্যে মরিচের বিচি ঢুকিয়ে নিয়ে লাফায়। সোহার বলতে ইচ্ছে করলো, তুমি তো সামান্য চুলা বন্ধ করতে পারো না, আবার এসেছো আরেকজনের দোষ ধরতে। কিন্তু বলার মতো সাহস সোহার নেই, তাই মনের কথা মনের মধ্যেই রেখে দেয়। রান্না করতে হবে না, সব গুছিয়ে রাখ, অনলাইনে অর্ডার দিচ্ছি। সোহা ঘাড় ঘুরিয়ে শ্রবণের দিকে তাকে বলে, রান্না করতে পারবো আমি, অর্ডার করতে হবে না। শ্রবণ আর কিছু না বলে রান্নাঘর থেকে বেরিয়ে আসে। দৌড়ে এসে এখন ব্যথা পাচ্ছে পায়ের আর পিঠের আঘাতে। চোখের জ্বালা কমলে চুলার সামনে এসে দাঁড়ায়। হাঁড়ির দিকে তাকে মুচকি হাসে। এগিয়ে এসে ড্রয়িং রুমে উকি দেয়। শ্রবণ কফির মগে চুমুক দিতে দিতে টিভির দিকে তাকিয়ে আছে, কপাল ভুরু কুঁচকে রেখেছে। বিরিয়ানি খেয়ে ওষুধ খেয়ে বিছানায় উপুর হয়ে শুয়ে পড়ে শ্রবণ। সোহাকে বলে মলম লাগিয়ে দেওয়ার জন্য। সোহা ড্রেসিং টেবিলের ওপর থেকে মলম নিয়ে আসে, বসে শ্রবণের পাশে। মলম মালিশ করতে চেঁচিয়ে ওঠে শ্রবণ। গালি দিয়ে বলে, ডাইনির বাচ্চা, মলমের বদলে মরিচ বাটা লাগিয়ে দিচ্ছিস নাকি? জ্বলছে কেন এত? মলমই তো লাগাচ্ছি। বলতে বলতে মলমের দিকে তাকায় সোহা। মুহূর্তে চোখ জোড়া অস্বাভাবিক বড় বড় হয়ে যায়। শুকনো ঢোক গিলে জিভ কামড়ায় দেয়। মলমের বদলে টুথপেস্ট লাগিয়ে দিয়েছে। মলম হলে এত জ্বলছে কেন? দেখি কোন মলম লাগাচ্ছিস। মাথা তুলে সোহার দিকে তাকিয়ে হাত বাড়ায়। সোহা শ্রবণের হাতে মলম দেয় না। দেবে কোথা থেকে? ওটা তো মলম না, টুথপেস্ট। কি হলো, দে মলম। নিশ্চয়ই তুই মলমের সঙ্গে মরিচ বাটা মিশিয়েছিস, না হলে এত জ্বলতো না। ভয়ে ভয়ে টুথপেস্ট শ্রবণের হাতে দেয় সোহা। শ্রবণ মলমের নাম দেখে আর মলমের সাইজ দেখে শান্ত দৃষ্টিতে তাকায় সোহার দিকে। দাঁতে দাঁত পিষে বলে, এটা মলম? এরে কুত্তার ছাও, এটা মলম? কথা বলছিস না কেন? এটা মলম। শেষের ধমক খেয়ে কেঁপে ওঠে সোহা। শ্রবণের চাহনি দেখে ভয় পেয়ে লাফিয়ে নেমে যায় বিছানা থেকে। শ্রবণ কটমট করে বলে, এটাকে কোন অ্যাঙ্গেল থেকে তোর মলম মনে হলো? সোহা শুকনো ঢোক গিলে গলা শুকিয়ে কাঠ হয়ে গেছে। তুতলে বলে, আমি খেয়াল করিনি। কেন খেয়াল করিসনি? মন কোথায় থাকে কুত্তার বাচ্চা? কোন বেটাকে ভাবছিলি মনে মনে? শ্রবণকে আরও রেগে যেতে দেখে বলে,
কাউকে ভাবেনি। মলম আর টুথপেস্ট একসঙ্গে ছিল তাই বুঝতে পারিনি। ওই ডাইনির বাচ্চা, পড়াশোনা করেছিস কেন? নাকি স্কুল কলেজের ছেলেদের দেখতে আর নিজেকে দেখাতে গেছিস শুধু? চোখ কোথায় ছিল? পড়তে না হয় পারিস না, কিন্তু চোখের তো একটা অনুমান আছে নাকি? সেটা তোরও নেই। সাইজ দেখলেই তো বোঝা যায় একটা মলমের সাইজ এত বড় হয়। তুই নিজের জামাইকে চিনিস না? সামান্য একটা মলম চিনিস, তাহলে চিনিসটা কি? ভুল হয়ে গেছে, আর হবে না। এরপর আমার জ্বর হলে তুই তো জ্বরের ঔষধ না খেয়ে বিষ খেয়ে দিবি। সোহা চুপ করে থাকে। মলম আর টুথপেস্ট গুলিয়ে ফেলেছে, তাই বলে ঔষধ আর বিষের পার্থক্য বুঝবে না নাকি? আর বিষ আসবে কোথা থেকে? ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমার চেহারা না দেখে টিস্যু নিয়ে আয়, পেস্ট তোল, পিঠ থেকে জ্বলছে তো। সোহা দ্রুত টিস্যু পেপার হাতে নিয়ে শ্রবণের পাশে বসে ভয়ে ভয়ে। ওর ওপর এখন থাবানা বসালেই হয়। ভয় পেয়ে হাত সরিয়ে নেয় সোহা। ঘাড় কাত করে শ্রবণের মুখের দিকে তাকিয়ে বলে, কি হয়েছে? শ্রবণ খেকি দিয়ে বলে, দেখছিস না কি হয়েছে? পেস্ট লেগে গেছে পিঠে, ব্যথা পাচ্ছি। তাওয়াল ভিজিয়ে নিয়ে এসে সেটা দিয়ে তোল। সোহা বিছানা ছেড়ে নেমে দাঁড়ায়। শ্রবণ নিজের শোয়া থেকে উঠে বসে, টুথপেস্ট এগিয়ে দিয়ে বলে, এটা ওয়াশরুমে রেখে আয়, নয়তো দেখা যাবে আবার এটাই লাগিয়ে দিয়েছিস। সোহা টুথপেস্টটা ওয়াশরুমে রেখে টাওয়াল ভিজে নিয়ে আসে। শ্রবণ দাঁড়িয়ে আছে এখন। সোহা আস্তে আস্তে যত্ন নিয়ে শ্রবণের পিঠ থেকে টুথপেস্ট তুলে দেয়। শ্রবণ নিজেই মলম হাতে নিয়ে সোহার হাতে ধরিয়ে দেয়। দাঁতে দাঁত পিষে বলে, পরের বার এমন কোনো ভুল করলে তোকে কাঁচা চিবিয়ে খাবো। সোহা কিছু না বলে মলম লাগিয়ে দিতে শুরু করে। সামনে দাঁড়িয়ে যখন হাতে লাগাতে শুরু করে, তখন শ্রবণ পলকহীন তাকিয়ে থাকে সোহার মুখের দিকে। সোহার মুখটা মলিন হয়ে আছে, সামনের ছোট ছোট চুলগুলো সোহাকে বিরক্ত করছে বারবার। যতবার কানের পেছনে গুজে দিচ্ছে, ততবার সিল্কি চুলগুলো বেরিয়ে আসছে। সোহার মনোযোগ মলম লাগানোতেই। খুবই ধীরে ধীরে যত্ন নিয়ে মলম লাগাচ্ছে, যেন শ্রবণের ব্যথা না লাগে। হাতে লাগানো শেষ হতেই পায়ের কাছে বসে পড়ে, লাগাতে শুরু করে। মাথা নিচু করতেই বারবার চুলগুলো বেরিয়ে যাচ্ছে। চুলের বাঁধন ঢিলে ঢালা হয়ে গেছে, সেজন্যই বারবার বেরিয়ে আসছে। মলম লাগানো শেষ করে উপরের দিকে মুখ তুলে তাকিয়ে দেখে শ্রবণ তাকিয়ে আছে একভাবে। ওকে এভাবে তাকিয়ে থাকতে দেখে মুখ নামিয়ে নিয়ে দ্রুত উঠে দাঁড়ায়। মলম ড্রেসিং টেবিলের ওপর রেখে হাত ধুয়ে আসে। চুলগুলো ব্রাশ করে টাইট করে বেঁধে নেয়। এই এলোমেলো খোলা চুলের কারণে একদিন বকা খেয়েছিল শ্রবণের কাছে। ওর চুলের উপর মহা বিরক্ত হয়েছিল শ্রবণ। সেদিন সোহা রেগে নিজের চুল নিজে কেটে ফেলতে নিয়েছিল। শ্রবণের আরেক ধমক খেয়ে কাঁচি রেখে দিয়েছিল। শ্রবণ ধমক দিয়ে বলেছিল, একটা চুল কাটলে বা ছোট করলে সোহাকেও কেটে পিস পিস করবে। সোহা মনে মনে সেদিন শ্রবণকে অনেকগুলো বকা দিয়েছিল। চুলের জন্য রাগ দেখাবে, আবার কাটতেও দেবে না। লাইট অফ করে শুয়ে পড়ে শ্রবণের পাশে। ও শুতেই শ্রবণ ওর গায়ের ওপর ডান হাত পা তুলে দেয়। সোহা আলতো হাতে শ্রবণের চুলে হাত বুলিয়ে দিতে শুরু করে। পেরিয়ে গেছে অনেকগুলো দিন। শ্রবণ এখন পুরোপুরি সুস্থ। ক্ষত শুকিয়ে গেছে, কিন্তু দাগগুলো এখন স্পষ্ট হয়ে আছে। দাগ মিশতে সময় লাগবে। কলিং বেল বেজে ওঠে। সোহা আর শ্রবণ একে অপরের মুখের দিকে তাকায়। কে আসলো এখন? আবার বেল বেজে উঠতেই শ্রবণ গালি দিতে দিতে বিছানা ছেড়ে নেমে দরজার দিকে এগিয়ে যায়। কলিং বেলের শব্দ ওর কাছে অনেক বিরক্ত লাগে। শুধু কলিং বেলের শব্দ নয়, সব ধরনের উচ্চ আওয়াজ ওর বিরক্ত লাগে। দরজা খুলে দেখে দরজার বাইরে স্পর্শ দাঁড়িয়ে আছে। স্পর্শের চোখ মুখ কেমন যেন হয়ে আছে, দেখে মনে হচ্ছে অসুস্থ। কেমন আছো ভাইয়া? ভালো, তুমি? আলহামদুলিল্লাহ। শ্রবণ পথ ছেড়ে দাঁড়িয়ে বলে, ভেতরে আসো। স্পর্শ ইতস্তত করে ভেতরে প্রবেশ করে। আজকে প্রথম বড় ভাইয়ের ফ্ল্যাটে আসলো। শ্রবণ ছোট ভাইয়ের মুখের দিকে তাকিয়ে বলে, তুমি কি অসুস্থ? চোখ মুখ এমন দেখাচ্ছে কেন? বলতে বলতে স্পর্শের কপালে হাত রাখে। চমকে ওঠে শ্রবণ। জ্বরে স্পর্শের গা পুড়ে যাচ্ছে। বিষয় নিয়ে বলে, এত জ্বর? এখনো স্বাভাবিক আছো কিভাবে? ঠিক আছি আমি। বসো এখানে।
সোফায় বসানোর চেষ্টা করে শ্রবণ, স্পর্শ দাঁড়িয়েই থাকে। ওর যত জ্বরই হোক শ্রবণের মতো দিশেহারা হয় না, নিজের কন্ট্রোলেই থাকে। বড় ভাইয়ের মুখের দিকে তাকিয়ে বলে, ভাইয়া তোমাকে দেখতে ইচ্ছে করছিল তাই দেখতে এসেছি, চলে যাব এখনই। কোথায় যাবে তুমি? কোথাও যেতে হবে না, ডাক্তার দেখিয়েছ, ওষুধ খেয়েছ? ফেরার পথে ডাক্তার দেখিয়ে ওষুধ নিয়ে যাব। রাতের খাবার খেয়েছ? খাবো। তুমি বসো সোফায়। শ্রবণ স্পর্শকে সোফায় বসায় হাত ধরে, তুমি বসে থাকো, আমি আসছি। কোথায় যাবে তুমি? আমি চলে যাব এখনই। কোথাও যাব না, বসে থাকো এখনই, এখানেই। রুমে এসে ওয়ালেট পকেটে ভরতে ভরতে সোহার দিকে তাকে বলে, স্পর্শ এসেছে, ও অসুস্থ, আমি ওর জন্য ওষুধ আনতে যাচ্ছি, তুই ওকে খেতে দে। ভাইয়া এসেছে? হ্যাঁ। কি হয়েছে ভাইয়ার? জ্বর হয়েছে, খেতে দে ওকে, খাবার আছে না? আছে, গরম করতে হবে। শ্রবণ রুম থেকে বের হয়, ওর পেছন পেছন বের হয় সোহা। সোফার কাছে এগিয়ে সে স্পর্শকে দেখতে পায়, সোফায় হেলান দিয়ে বসে আছে, চোখ বন্ধ করে। ভাইয়া। সোহার গলা স্বর শুনে স্পর্শ চোখ মেলে তাকায়। সোহাকে দেখে কয়েক সেকেন্ড তাকিয়ে থেকে দৃষ্টি সরিয়ে নিয়ে বলে, কেমন আছিস? ভালো, তুমি কেমন আছো? আছি আলহামদুলিল্লাহ। সোহাও আর কিছু বলে না, স্পর্শ চুপ করে থাকে। নীরবতা ভেঙে সোহাই আবার বলে, বাড়িতে যাওনি আর? ইচ্ছে করে না। শ্রবণ পেছন ফিরে দাঁড়িয়ে আছে দুজনের দিকে তাকিয়ে। কিছুক্ষণ দুজনের দিকে তাকিয়ে থেকে বেরিয়ে যায় ফ্ল্যাট থেকে। সোহা আর কিছু না বলে রান্নাঘরের দিকে এগিয়ে যায় স্পর্শের জন্য খাবার রেডি করতে। রাতের খাবার খেয়ে সব ফ্রিজে তুলে রেখেছিল, ঠান্ডা হয়ে গেছে বোধহয় এতক্ষণে। স্পর্শ চোখ বন্ধ করে সোফায় হেলান দিয়ে বসে থাকে। আজকে বিকেলে হুট করে জ্বর এসেছে, হোস্টেলেই ছিল, ভালো লাগছিল না, কি করবে সেটা বুঝতে পারছিল না। হঠাৎ করে আবার বড় ভাইকে দেখার ইচ্ছে জাগে, তাই কোনো কিছু না ভেবেই চলে এসেছে দেখার জন্য। ফেরার পথে ঔষধ নেবে আর খেয়ে যাবে এমনটাই ভেবেছিল। 15 মিনিট পরেই সোহা ডাকতে আসে স্পর্শকে। এসে দেখে স্পর্শ কাত হয়ে গুটসুটি মেরে শুয়ে আছে সোফায়। প্রথম ডাকে সাড়া দেয় না স্পর্শ, ঘুমিয়ে পড়েছে বোধ হয়। সোহা গলার আওয়াজ একটু বাড়িয়ে ডেকে বলে, ভাইয়া ঘুমিয়ে পড়েছ? উঠে খেয়ে নাও। স্পর্শ চোখ মেলে তাকায়, ঘুমিয়ে পড়েছিল। উঠে বসতে বসতে বলে, কি হয়েছে? খেয়ে নাও। ভাইয়া কোথায় গেছে, আসেনি এখনো? ঔষধ আনার জন্য গেছে, চলে আসবে এখনই, তুমি খেতে চলো। আমি খাবো না কিছু, খাবার রেডি, তুমি চলো। সোহা জোরাজোরি শুরু করে স্পর্শকে খাওয়ার জন্য। ওর সঙ্গে না পেরে খাওয়ার জন্য উঠে দাঁড়ায় স্পর্শ। মাথায় একটা চক্কর মারে, কিয়ৎক্ষণ চুপচাপ দাঁড়িয়ে থেকে সোহার পেছন এসে চেয়ার টেনে বসে। ওর সামনে ডিম দিয়ে ভাজা ব্রেড আর স্যুপের বাটি এগিয়ে দেয় সোহা। স্যুপ থেকে সুন্দর ঘ্রাণ ভেসে আসছে। স্পর্শ অবাক হয়ে সোহার দিকে তাকিয়ে বলে, এসব এখন তুই করলি? মাথা নাড়ে সোহা। স্পর্শ আরও অবাক হয়ে বলে, তুই রান্না করতে পারিস? হ্যাঁ শিখেছি, খাও তুমি। স্পর্শ আগে টমেটো সস দিয়ে ব্রেড খায় দুটো। স্যুপ খেতে গিয়ে অনুভব করে স্যুপটা অনেক ভালো বানিয়েছে সোহা। তুই তো অনেক ভালো স্যুপ বানাস সোহা, ভালো লেগেছে তোমার কাছে? হ্যাঁ অনেক ভালো হয়েছে। স্পর্শ আর কথা না বাড়িয়ে চুপচাপ খেতে থাকে। সেই সকালে একটা নান রুটি খেয়েছিল, সঙ্গে দুটো ডিম। তারপর সারাদিন আর কিছু খায়নি। খিদে পেলেও খাওয়ার ইচ্ছা জাগেনি। শ্রবণ ফিরে আসে ফ্ল্যাটে। স্পর্শের খাওয়া শেষ হয়নি এখনও। ওর খাওয়া শেষ হওয়ার অপেক্ষা করে শ্রবণ। সোহাকে বলে গিয়ে শুয়ে পড়তে। সোহা চুপচাপ রুমের দিকে এগিয়ে যায়। স্পর্শের খাওয়া শেষ হলে শ্রবণ নিজে একটা একটা করে ওষুধ খুলে ওর হাতে দেয় খাওয়ার জন্য। স্পর্শ কিছুক্ষণ বড় ভাইয়ের মুখের দিকে তাকিয়ে থেকে ওষুধগুলো খায়। শ্রবণ বাকি ওষুধগুলো প্যাকেটের ভেতরে ভরতে ভরতে বলে, বিশ্রাম নাও, জ্বর কমে যাবে কিছুক্ষণের মধ্যেই। আর দেরি করব না ভাইয়া, আমি আসি এখন, তোমাদের বিরক্ত করলাম। কোথাও যাবে না এখন, আসো আমার সঙ্গে। স্পর্শের হাত ধরে গেস্ট রুমে গিয়ে নিয়ে আসে শ্রবণ। ওষুধগুলো বেডসাইড টেবিলের ওপর রাখে। রুম থেকে বেরিয়ে এক জগ পানি আর একটা গ্লাস নিয়ে ফিরে আসে রুমে। জগ গ্লাস রেখে বলে, আজকে রাত থাকো এখানেই, সকালে নাস্তা করে তারপর যেও, রাতে কোনো সমস্যা হলে ডাক দিও আমাকে। কোনো কথা ছাড়াই বড় ভাইয়ের গলা জড়িয়ে ধরে স্পর্শ। ওর কণ্ঠস্বর ভারী হয়ে উঠেছে। জড়ানো গলায় বলে, ভাইয়া তুমি এত কিছু এতগুলো দিন ধরে কিভাবে সহ্য করেছ? আমি তো এই অল্প দিনেই পাগল হয়ে যাচ্ছি এভাবে থেকে।
আমার কিছু ভালো লাগছে না, মরে যেতে ইচ্ছে করছে। স্পর্শের কথা শুনে শ্রবণ হাসে, অদ্ভুত সে হাসি। স্পর্শের পিঠে হাত বুলিয়ে বলে, বাড়িতে ফিরে যাও, বাড়ির সবাই তো তোমাকে ভালোবাসে, ওরা তোমারই মা বাবা। এভাবে একা একা থেকে কষ্ট পাওয়ার মানেই হয় না। আমি ওই বাড়িতে আর ফিরে যাব না। একা একা থাকা এত সহজ না। একা রয়েছে, এখনও 1 মাস পূরণ হয়নি, এখনই এমন কথা বলছো, মনের ভুলেও এমন কোনো কাজ করবে না। এত কষ্ট করে থাকার প্রয়োজন নেই, বাড়িতে ফিরে যাও। তোমার সঙ্গে তো ওরা কোনো অন্যায় করেনি। অনেকক্ষণ ধরে স্পর্শকে বুঝিয়ে সুঝিয়ে ঘুমাতে বলে নিজের রুমে চলে আসে। দরজা লক করে বিছানার দিকে তাকিয়ে দেখে সোহা ঘুমিয়ে গেছে। এই মেয়ের শুতে দেরি কিন্তু ঘুমোতে দেরি হয় না। গায়ের টি শার্ট খুলে লাইট অফ করে বিছানায় উঠে শুয়ে পড়ে, সোহাকে জড়িয়ে ধরে। বোধ অভ্যাস হয়ে গেছে সোহাকে জড়িয়ে ধরে ঘুমানোর। শ্রবণের বাহু বন্ধনে আবদ্ধ হয়ে নড়ে চড়ে ওঠে সোহা। শ্রবণের বুকের সঙ্গে মিশে নিশ্চুপ হয়ে যায় আবার। রোজকার মতন আজকেও শ্রবণের ঘুম আগে ভেঙেছে। সোহা ওর বুকের সঙ্গে লেপ্টে ঘুমিয়ে আছে। খোপা করে রাখা চুলগুলো খোপা খুলে এলোমেলো হয়ে গেছে। চুল থেকে শ্যাম্পুর ঘ্রাণ ভেসে আসছে। শ্রবণ হাতের বন্ধন আরও শক্ত করে, সোহাকে আরও ভালোভাবে মিশিয়ে নেয় নিজের সঙ্গে। নড়ে চড়ে ওঠে সোহা, ঘুম হালকা হয়ে আসে। শ্রবণের বাহু বন্ধন থেকে মুক্ত হওয়ার জন্য শ্রবণের হাত সরিয়ে দেওয়ার চেষ্টা করে। শ্রবণ গম্ভীর স্বরে বলে, কি হয়েছে? চমকে ওঠে সোহা। শ্রবণ জেগে আছে। ও তো ভেবেছিল এখনও ঘুমিয়ে আছে। মিনমিন করে বলে, ছাড়ো, ওয়াশরুমে যাব। শ্রবণ ছেড়ে দেয়। সোহা দ্রুত উঠে যায় বিছানা ছেড়ে। শ্রবণ নিজেও শোয়া থেকে উঠে বসে। এক ঘুমে রাত পার হয়ে গেছে। সোহা ফ্রেশ হয়ে এসে রুমের মেইন লাইট অন করে ড্রিম লাইট অফ করে দেয়। শ্রবণ বিছানা ছেড়ে নেমে ওয়াশরুমের দিকে এগিয়ে যায়। সোহা হাত মুখ মুছে মুখে ক্রিম লাগিয়ে চুল ব্রাশ করে বেঁধে নেয়। বিছানা গুছিয়ে জানালা খুলে দিয়ে রুম থেকে বের হয়। শ্রবণ ফ্রেশ হয়ে রুম থেকে বেরিয়ে স্পর্শের রুমে আসে। স্পর্শকে বিছানায় না দেখে ওয়াশরুমের দিকে তাকায়। ওয়াশরুমের দরজা লাগানো দেখে বুঝতে পারে স্পর্শ ওয়াশরুমে রয়েছে। রুম থেকে বেরিয়ে রান্নাঘরে এসে দাঁড়ায়। সোহা ফ্রিজ থেকে কী যেন বের করছে। নাস্তায় কি বানাবি? ভয় পেয়ে লাফিয়ে ওঠে সোহা। মুখ দিয়ে আহ শব্দ বেরিয়ে এসেছে। ঘুরে দাঁড়িয়ে শ্রবণকে দেখে কিছুটা স্বাভাবিক হয়। শ্রবণ বিরক্তিতে কপাল ভুরু কুঁচকে তাকিয়ে আছে ওর দিকে। বিরক্তি আর রাগী স্বরে বলে, ভয় পাওয়ার মতো কি বলেছি আমি? মাঝে মধ্যে এমন করিস যেন আমি ভূত, তোকে ধরে খেতে এসেছি। এতক্ষণ তো কেউ ছিল না এখানে, তুমি হুট করে এসে কথা বলায় ভয় পেয়ে গেছি। এত ভয় কি খেয়ে আসে? কি যেন বলছিলে? নাস্তায় কি বানাবি? কি খাবে? চুলায় কি? একটা সিদ্ধ ডিম দিয়েছি, অন্যটায় কফির জন্য পানি গরম হয়নি, কফি বানিয়ে দে। সোহা কফি বানানোর জন্য মগে পানি ঢালতে ঢালতে বলে, কি খাবে বললে না তো? স্পর্শ কি খাবে ওকে জিজ্ঞেস করে আয়। সোহা ঘাড় ঘুরিয়ে শ্রবণের মুখের দিকে তাকায়। দৃষ্টি সরিয়ে নিয়ে মৃদু স্বরে বলে, তুমি জিজ্ঞেস করে আসো, তুই করে আয়। থাক, করতে হবে না, ভাইয়া তো স্যুপ খেতে পছন্দ করে। স্যুপ বানাই, তুমি স্যুপ খাবে? স্পর্শ কি কি পছন্দ করে তুই জানিস? হ্যাঁ, বাড়িতে যখন ছিলাম তখন তো দেখেছি ভাইয়া কি কি খেত আর কি কি খেত না। আমি কি কি পছন্দ করি সেটা জানিস? ফট করে ঘাড় ঘুরিয়ে তাকায় সোহা। কথা বলছিস না কেন? তুমি সিদ্ধ ডিম খেতে পছন্দ করো। শুধু ডিম খেয়েই থাকি আমি? না, গরুর মাংস বেশি পছন্দ করো। আর বিরিয়ানি, নান, রুটি, ইলিশ মাছ ভাজি, আর মসুর ডাল, করলা ভাজি, করলার জুস, স্যুপ, নুডলস, চিংড়ি মাছ, আরও অনেক কিছু আছে। হ্যাঁ বল, সবগুলোর নাম বলতে হবে? হ্যাঁ। কি মুসিবত, কোন দুঃখে বলতে গেল স্পর্শের পছন্দের খাবারের নাম জানে। কফির মগ এগিয়ে দিয়ে বলে, কফি খাও। তোতলাচ্ছিস কেন এভাবে? স্যুপ খাবে? শ্রবণ কফির মগে চুমুক দিয়ে বলে, কথা ঘোরাচ্ছিস কেন? সোহা কাদো কাদো ফেস বানিয়ে শ্রবণের মুখের দিকে তাকিয়ে থাকে। এভাবে ভয় দেখানোর কি হয়েছে? ও আর স্পর্শ তো ছোট থেকে একসঙ্গে বড় হয়েছে। শ্রবণ কি থেকেছে বাড়িতে? একসঙ্গে থাকছেই তো মাত্র 1 মাস পেরিয়ে 1 সপ্তাহ। এর মধ্যে ওর পছন্দের সব খাবারের নাম কিভাবে জানবে? শ্রবণ কি বলেছে ওকে? স্যুপ বানা, তুমি খাবে? হ্যাঁ।
সোহা চুলা থেকে ডিম নামিয়ে রেখে স্যুপ বানানোর প্রস্তুতি নেয়। শ্রবণ ওর পাশেই দাঁড়িয়ে দাঁড়িয়ে কফি খায় আর তাকিয়ে তাকিয়ে দেখে ওকে। সোহা 3 জনের জন্য টেবিলে নাস্তা সাজায়। শ্রবণ একটা চেয়ার টেনে বসতে বসতে গলা ছেড়ে স্পর্শের নাম ধরে ডাকে। স্পর্শ রুমের ভেতর থেকে সাড়া দিয়ে বলে, হ্যাঁ ভাইয়া, নাস্তা করতে আসো। আসছি। স্পর্শ রুম থেকে বেরিয়ে আসে। শ্রবণ ওর দিকে তাকিয়ে বলে, বসো। হ্যাঁ। শ্রবণের মুখোমুখি বসে একটা চেয়ারে বসে স্পর্শ। শ্রবণের পাশের চেয়ারে বসে সোহা খাওয়া শুরু করো। মাথা নাড়িয়ে পানির গ্লাস হাতে তুলে নেয় স্পর্শ। পানি পান করে একটা ডিম হাতে নেয়। খেতে খেতে মুখ তুলে সামনে বসে থাকা শ্রবণ আর সোহার দিকে তাকায়। দুজনেই মাথা নিচু করে খাচ্ছে। দুজনকে পাশাপাশি বেশ মানায়। স্পর্শের এখন একটু আফসোস হয় না সোহাকে না পাওয়ার জন্য। ওর চেয়ে শ্রবণের লাইফেই সোহাকে বেশি প্রয়োজন ছিল। অন্তত শ্রবণের একাকিত্বটা দূর তো হয়েছে। যেভাবেই হোক আর যার কারণেই হোক, নিঃসঙ্গ জীবনে কাউকে তো জায়গা দিয়েছে। পরিবার থাকতেও তাদের সঙ্গে যোগাযোগ বন্ধ করে রেখে একা থাকা যে কতটা কষ্টের, সেটা খুব ভালো করেই বুঝতে পারছে স্পর্শ। শ্রবণের জায়গায় যদিও থাকতো তাহলে এতগুলো বছর সারভাইভ করতেই পারতো না। কবেই শেষ হয়ে যেত তার ঠিক নেই। ওর বড় ভাই আসলেই একজন অদ্ভুত, কঠিন আর শক্ত হৃদয়ের মানুষ, নয়তো এভাবে বেঁচে থাকতে পারতো না। শ্রবণ মুখ তুলে তাকাতে স্পর্শ বাটির দিকে তাকিয়ে স্যুপ খাওয়ার মনোযোগী হয়। জীবনে রান্নাঘরে উকি না দেয়া বোকা শোকা সোহাও রান্না শিখে গেছে হাজব্যান্ডের জন্য। আনমনে মুচকি হাসে স্পর্শ। সোহাও ভালো আছে, ওর ভাইও ভালো আছে। সারা জীবন ভালো থাকুক দুজন একে অপরের সঙ্গে। স্পর্শ খাওয়া শেষ করে ওষুধ খেয়ে সোফায় বসে বড় ভাইয়ের পাশে। রাতে জ্বর নেমে যাওয়ার পর এখনও আর আসেনি, না আসলেই ভালো। সোহা বেডরুমে চলে গেছে টেবিল গুছিয়ে রেখে। মাজেদা আন্টি 2 দিন আসবেন না, উনি গ্রামের বাড়িতে গেছেন। স্পর্শ, বলো ভাইয়া, হোস্টেলে না থেকে বাড়িতে ফিরে যাও। না ভাইয়া, পাগলামি করো না, আমার বাড়িতে যেতে ইচ্ছে করে না। সিএম তো বাড়িতে আছে, দাদা ভাই আছে, ওদের সঙ্গে থাকবে, কথা বলবে। একা একা ওখানে কেন কষ্ট করে থাকবে? তুমিও তো থাকছো। শ্রবণ মুচকি হেসে বলে, আমার অভ্যাস হয়ে গেছে একা থাকতে থাকতে, বরং এখন বেশি মানুষের সঙ্গেই থাকতে পারি না আমি। তোমার তো একা থাকার অভ্যাস নেই। আমি যা বলছি শোনো, হোস্টেল থেকে বাড়িতে শিফট করো, যাও। ভাইয়া, বাড়িতে যাও, ওদের চেহারাও দেখতে ইচ্ছে করে না আমার, সবগুলো শয়তানের কারখানা। তুমি ওঝা হয়ে ফিরে যাও শয়তান তাড়ানোর জন্য। স্পর্শ শ্রবণের মুখের দিকে তাকিয়ে থাকে। বড় ভাইয়ের মুখের ওপর বারবার নাও করতে পারছে না। ভাইয়া, না গেলে হয় না? আমার ইচ্ছে করছে না। ইচ্ছে করাও কিভাবে? হোস্টেলে যাবে, ব্যাগ প্যাক করবে, তারপর বাড়িতে চলে যাবে। ভাইয়া, তুমি কি আমার সঙ্গে মজা করছো? মজা না। তাহলে করছি না। তুমি অসুস্থ হয়ে পড়েছিলে মেন্টাল প্রেশারের কারণে। এভাবে একা একা থাকলে আরও বেশি অসুস্থ হয়ে পড়বে। স্পর্শ চুপ করে থাকে। শ্রবণ তাকিয়ে থাকে ওর মুখের দিকে। স্পর্শের ফর্সা চেহারা মলিন, শুকনো, চোখ দুটো গর্তের মধ্যে ঢুকে গেছে, শুকিয়েও গেছে অনেক। এভাবে থাকলে এই ছেলে অল্প দিনেই মরবে। রাতে যে অবস্থায় এসেছিল সেই হিসেবে এখন অনেকটা সুস্থ হয়ে উঠেছে। একা একা হোস্টেলে থাকলে আবারও অসুস্থ হয়ে পড়বে। আসসালামু আলাইকুম। এই গল্পটা কেমন লাগছে কমেন্টে জানান। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম।